আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইকোসেক্সুয়াল স্টেজেস সম্পর্কে। নাও সাইকোসেক্সুয়াল স্টেজেস মানে কি? সিগমন্ড ফ্রয়েডের মতে আমাদের মন 5টা আলাদা আলাদা স্তরের মধ্যে দিয়ে গিয়ে বড় হয়ে ওঠে। এই যে 5টা আলাদা আলাদা স্তর, এটাকেই বলা হয় কি সাইকোসেক্সুয়াল স্টেজেস। নাও একটু পরে আমরা আসবো কেন এটাকে সাইকোসেক্সুয়াল স্টেজেস বলা হচ্ছে। তবে তার আগে যদি আপনি এই পুরো ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখেন এবং যদি বুঝতে পারেন, তাহলে আপনার যে মেন্টাল লাইফ সেটাকে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কেন আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটে, কেন আপনার মধ্যে রাগ, ঘৃণা বা ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস জন্ম হয় বা কিভাবে হয়, বা বিভিন্ন মেন্টাল যে ডিজিজ বা ইলনেস বা যে সিমটম আমাদের মধ্যে তৈরি হয় বয়স হওয়ার সঙ্গে সঙ্গে, সেটা কেন হয় সেটাকে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। শুধু আপনার মাইন্ড বা আপনার মেন্টাল লাইফ সম্পর্কে নয়, বা শুধু আমার মেন্টাল লাইফ সম্পর্কে নয়, বরঞ্চ আপনি মাইন্ডের যে লাইফ সেটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ সমস্ত মানুষের মেন্টাল লাইফটা কিভাবে অপারেট করে এবং সেটা একটা একটা মাত্রা কিভাবে অতিক্রম করে বিভিন্ন রকমের বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সেটাকে আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। শুধু এই একটা ভিডিও যদি আপনি ভালো করে স্পষ্টভাবে দেখেন এবং যদি সময় নিয়ে যদি এটাকে বোঝার চেষ্টা করেন। কারণ ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল স্টেজেস বা যে সাইকোসেক্সুয়াল যে কনসেপ্টটা, সেটা ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিসের একদম সেন্টারে এক্সিস্ট করে। আমাদের চ্যানেলে এর আগে সিগমন্ড ফ্রয়েড সম্পর্কে অনেক ভিডিওস তৈরি করা হয়েছে, যেখানে আমরা ড্রিম থিওরি নিয়ে আলোচনা করেছি, ড্রিম অ্যানালিসিস বা সাইকো অ্যানালিসিস কি সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে ইগো, ইড, সুপার ইগো কাকে বলে, আমরা সাইকোসিস, নিউরোসিস বা হিস্টেরিয়া, বিভিন্ন রকমের মানসিক রোগ, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি আনকনসিয়াস মাইন্ড, প্রিকনসিয়াস মাইন্ড নিয়ে। আমরা সিগমন্ড ফ্রয়েডের সমস্ত অ্যাসপেক্টগুলো নিয়ে আলোচনা করেছি। ওকে, ওডিপাস কমপ্লেক্স থেকে শুরু করে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স থেকে শুরু করে নারী পুরুষের যে যৌনতার যে পার্থক্য বা সিম্বলিজম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করেছি। আজকের যে ভিডিওটা হবে, এই ভিডিওটা সেই সমস্ত ভিডিওকে সাম আপ করবে। অর্থাৎ আজকের ভিডিওটা সেই বাকি সমস্ত ভিডিওকে কানেক্ট করবে একটা জায়গাতে গিয়ে। এটার সাথে সমস্ত ভিডিও কানেক্টেড হয়ে আছে। তো এই ভিডিওটা পুরো যে সিরিজটা চলছিল আমাদের সিগমন্ড ফ্রয়েডের, যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার কাছে পুরো জিনিসটা স্পষ্ট হবে যে অ্যাকচুয়ালি ফ্রয়েড ঠিক কি বলতে চেয়েছে। ওকে, আর যদি আপনি দেখে না থাকেন আমাদের প্রিভিয়াস সিগমন্ড ফ্রয়েডের ভিডিওগুলো, তাহলে ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনি ফ্রয়েডের ভিডিওগুলো দেখতে পারেন, বা আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। সেখানে সাইকো অ্যানালিসিসের একটা আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। সেখানে থাম্বনেলে যে কটা ফ্রয়েডের ভিডিও আছে, সেখানে থাম্বনেলে সিগমন্ড ফ্রয়েডের ছবি দেওয়া আছে, সেগুলো দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো আপনার সিগমন্ড ফ্রয়েডের সমস্ত ফিলোসফিক মডেলটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। আপনি পুরো একটা ফিলোসফিক মডেলকে স্পষ্টভাবে বুঝতে পারবেন। ওকে, তো এবারে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, 5 সাইকোসেক্সুয়াল স্টেজেস। সিগমন্ড ফ্রয়েড বলছে যে আমাদের মন, মানে আমাদের কোনো একটা শিশু যখন সে জন্ম হয়, তখন তার মনটা 5টা আলাদা আলাদা স্তরের মধ্যে দিয়ে যায়। সে 5টা স্তরের নাম হচ্ছে কি? ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সি আর জেনিটাল। ওরাল মানে হচ্ছে মুখ বা মাউথ রিলেটেড বিষয়। অ্যানাল মানে হচ্ছে আমরা যেখান থেকে মলত্যাগ করি সেই যে অংশটা। তারপর হচ্ছে ফ্যালিক, ফ্যালিক মানে হচ্ছে আমাদের যে যৌন অঙ্গ সম্পর্কে যে ধারণা, সেটাকে ফ্যালিক স্টেজ বলে। তারপর হচ্ছে ল্যাটেন্সি, মানে হচ্ছে সুপ্ত অবস্থায়, যেটা নিদ্রাচ্ছন্ন আছে বা একটু লুকিয়ে আছে, সেটাকে বলা হয় ল্যাটেন্সি বা ল্যাটেন্ট স্টেজ। তারপরে লাস্ট যে 5 নম্বর স্টেজ, সেটাকে বলা হয় কি জেনিটাল। জেনিটাল মানে যৌন অঙ্গ। ওকে, তো সিগমন্ড ফ্রয়েড মনে করে যে আমাদের মনের ভিতরে একটা যৌন শক্তির প্রাচুর্য আছে, একটা এনার্জি আছে, একটা লিবিডিনাল ফোর্স আছে। লিবিডো মানে হচ্ছে যৌন শক্তি, যৌনতা নয় কিন্তু, বা সেক্সুয়াল মানে ওরকম না, মানে যৌন শক্তির একটা প্রাচুর্য। মানে যেমন ইকোনমি যেমন হয়, চারিদিকে ফ্লো হচ্ছে, ক্যাশ ফ্লো হয় মার্কেটে, ঠিক তেমন আমাদের মনের মধ্যে একটা লিবিডিনাল ফোর্স বা একটা এনার্জি আছে। সেই যে লিবিডো বা সেই যে এনার্জিটা, সেটা সবসময় তার কাজ হচ্ছে কি, কোনো না কোনো একটা যৌন সুখ সে খুঁজে চলেছে, একটা যৌন সুখ সে পেতে চায়। এবার সেই যে তার যৌন সুখ পাওয়ার যে ইচ্ছাটা বা চাহিদাটা, সেটা আমাদের মধ্যে উঠে আসে একটা ইনস্টিংক্ট রূপে, একটা ইম্পালস রূপে। সেই যে ইনস্টিংক্টটা, সেটা একটা শিশু জন্ম হওয়ার পর তার ব্রেনে বা তার মাইন্ডের মধ্যে বিশেষ করে 5টা আলাদা আলাদা স্তরের মধ্যে দিয়ে গিয়ে পরিবর্তন হতে থাকে। একদম প্রথম যখন তার বয়স হচ্ছে 0 থেকে 1, মানে একদম 1 বছর যখন তার বয়স, তখন সে ওরাল স্টেজে থাকে।
যখন তার বয়স 1 থেকে 3 তখন সে অ্যানাল স্টেজে থাকে, যখন তার বয়স 3 থেকে 6 তখন সে ফ্যালিক স্টেজে, 6 বছরের বেশি হয়ে গেলে তখন ল্যাটেন্সি, আর যখন হচ্ছে পিউবার্টি স্টেজটাকে আমরা ক্রস করে যাই, মানে আমাদের যে প্রিম্যাচিওর স্টেজ সেটাকে যখন আমরা বয়স সন্ধিকাল যেটাকে আমরা বলি, তারপরের থেকে যে অ্যাডাল্টহুড সেটা হচ্ছে কি জেনিটাল স্টেজ। ওকে, তো এই বয়সকালে আমাদের ইনস্টিংক্টগুলো এই ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সি আর জেনিটাল এই 5টা নাম দেওয়া হয়েছে। তার বয়স কালটা হচ্ছে এই যে এখানে বলে দেওয়া আছে 0 থেকে 1, 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে পিউবার্টি মানে 13-14 বছর বয়স, আর 13-14 থেকে শুরু করে অ্যাডাল্ট হওয়া পর্যন্ত, মানে 19-20 বছর বয়স পর্যন্ত, সেটা হচ্ছে জেনিটাল। নাও এই 5টা স্তরে বা 5টা যে স্টেজ, সে প্রত্যেকটা স্টেজে আমাদের ইনস্টিংক্টটা আলাদা আলাদা বিষয়ের প্রতি মানে একটা আসক্তি প্রকাশ করে, অর্থাৎ আলাদা আলাদা উৎস থেকে বা আলাদা আলাদা জায়গা থেকে যৌন সুখ পাওয়ার চেষ্টা করে। সাধারণত সিগমন্ড ফ্রয়েডের আগে আমরা মনে করতাম যে আমাদের মধ্যে মানে শিশুদের মধ্যে কোনো রকম যৌন আকাঙ্ক্ষা নেই। যখন আমরা মানে বয়স সন্ধিকালে আসি তখন প্রথমবারের জন্য আমাদের মধ্যে যৌনতা জিনিসটা উঠে আসে, মানে যৌন চাহিদা বা ইচ্ছা, এবং তার পরবর্তীকাল থেকে পুরো জীবনে আমাদেরকে যৌন ইচ্ছা বা চাহিদাটাকে বহন করে নিয়ে যেতে হয়, সেটাকে স্যাটিসফাই করতে হয় সেই ইনস্টিংক্টটাকে কোনো না কোনোভাবে, কম বা বেশি, বিভিন্ন রূপে, ইত্যাদি ইত্যাদি। তার জন্য আমরা সমাজে ম্যারেজের যে আইডিয়া সেটাকে আমরা তৈরি করেছি বা ইনভেন্ট করেছি অ্যান্ড সো অন। কিন্তু ফ্রয়েড প্রথম দেখায় যে বিষয়টা এমন নয়, এতটা সিম্পল নয়। হঠাৎ করেই আমাদের মধ্যে অ্যাকচুয়ালি বয়স সন্ধিকালে যৌন ইচ্ছা বা চাহিদার জন্ম হচ্ছে এমনটা নয়, তার আগে থেকে যখন আমরা জন্ম হই তখন থেকেই আমাদের মধ্যে যৌনতার মানে ইচ্ছা বা চাহিদা বা যৌন সুখ সেই জিনিসটা আমাদের মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু বয়স সন্ধিকাল হচ্ছে তার দ্বিতীয় একটা স্তরে উঠে আসে, তার আগে সেটা আরো 5টা স্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, সেই 5টা স্তর হচ্ছে কি ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সি আর জেনিটাল। এবার আমরা এক এক করে এই 5টা স্তর সম্পর্কে অ্যানালিসিস করব এবং এটা বোঝার চেষ্টা করব যে এই যে স্টেজগুলো ফ্রয়েডের মতে, যদি এই প্রত্যেকটা স্টেজে কিছু নির্দিষ্ট কাজ বা কিছু কর্ম বা কিছু জিনিস ফিক্সড হওয়ার দরকার আছে, যদি সেটা না হয় তাহলে পরবর্তীকালে যখন আমরা অ্যাডাল্ট হব তখন আমাদের মধ্যে বিভিন্ন রকমের সিমটম তৈরি হবে, বিভিন্ন রকমের মানসিক বিকৃতি। কেউ কেউ কি হয়, অনেক বেশি মানে ইরিটেটেড হয়ে যায় কম কথাতেই, কেউ অনেক বেশি রাগ করে সবসময়, কারোর বিহেভিয়ার এক রকমের, কারোর বিহেভিয়ার অন্য রকমের, বা তার পার্সোনালিটিটা আলাদা। এরকম কেন হয়? কারণ সেই যে 5টা স্তরের মধ্যে কোনো একটা স্তরে কোথাও কোনো একটা প্রবলেম থেকে গেছে। সেই 5টা স্তর যদি সঠিকভাবে কোনো একটা মাইন্ড অতিক্রম করে তাহলে যখন তার বয়স 20-21 বা যখন সে অ্যাডাল্ট লাইফে যাবে তখন তার জীবনে মানসিক বা মেন্টাল লাইফে অত বেশি প্রবলেমস থাকবে না, সে একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষ আকারে বেঁচে থাকতে পারবে। যদিও সিগমন্ড ফ্রয়েডের মতে পৃথিবীর কোনো মানুষই সম্পূর্ণরূপে মানে 100% সুস্থ বা স্বাভাবিক নয়, আমাদের সবার মধ্যে পারভার্সন কাজ করে, এক ধরনের বিকৃতি। ওকে, কিন্তু কারোর মধ্যে সেটা কম, কারোর মধ্যে সেটা বেশি, কারোর মধ্যে সেটা এতটাই বেশি যে সে একজন ক্রিমিনাল হয়ে ওঠে, সে একজন অ্যাডিক্ট হয়ে ওঠে, সে ফ্রাস্ট্রেশনে ভোগে, সে জীবনে বারবার ব্যর্থ হয়, তার রিলেশনশিপ একটু ওয়ার্কআউট করে না, এবং সো অন, সে জীবনে একটু সাকসেসফুল হতে পারে না, বা সুখ, আনন্দ বা গভীর অনুভূতিকে সে এক্সপ্লোর করতে পারে না। কারণ কি? তার মধ্যে কিছু ফিক্সেশন পয়েন্টস তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ সেই 5টা স্তরের মধ্যে কোনো একটা স্তরে কোথাও কিছু প্রবলেমস লুকানো অবস্থায় থেকে গেছে। ওকে, তো সেগুলো কি, সেই ফিক্সেশন পয়েন্টস গুলো কি, এবং এই 5টা স্টেজের কাজ কি, এবং এগুলোর মানে কি, সেগুলো আমরা একটা একটা করে বুঝবো। নাও তার আগে আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যানাউন্স করতে চাই, সেটা হলো যে যদি তোমরা তোমাদের জীবনটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে তারা হয়তো এটা এক্সপ্লোর করার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা করছো যে তোমাদের জীবনের প্রধান অ্যাম্বিশনটা কি, জীবনের প্রধান উদ্দেশ্যটা কি, আমরা জীবনের প্রকৃত অর্থে কি চাই। এটা একটা বিরাট বড় প্রশ্ন। নাও কিছু মানুষ, মানে পৃথিবীর বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি এটা জানে না তারা জীবনে কি চায়, কিন্তু আবার কিছু মানুষ তারা এটা জানে তারা জীবনে কি চায়, কিন্তু তারা এটা জানে না তারা সেটাকে কিভাবে পাবে বা কিভাবে অ্যাচিভ করবে। আবার কিছু মানুষ তারা জানে তারা জীবনে কি চায় এবং তারা হয়তো এটাও জানে যে কিভাবে অ্যাচিভ করতে হবে, কিন্তু পুরোপুরি জানে না, বা অ্যাচিভ করার চেষ্টা করছে কিন্তু বারবার সে ব্যর্থ হয়ে যাচ্ছে। তো তুমি যদি এই মানুষগুলোর মধ্যে কোনো একটা মানুষ হও তাহলে তোমার জন্য একটা গুড নিউজ আছে, সেটা হলো যে আমাদের চ্যানেল থেকে একটা নতুন কোর্স লঞ্চ করা হয়েছে, যে কোর্সের নাম হলো পারপাসফুল লিভিং। এবং এই কোর্সে আমরা আলোচনা করেছি
আমরা কিভাবে একটা পারপাসফুল লাইফকে লিড করতে পারি, মানে আমরা আমাদের জীবনে কিভাবে একটা অ্যাম্বিশন দিতে পারি, কি করে গোল সেটিং করতে হয় এবং সেই গোলটাকে কি করে এক্সিকিউট করতে হয়, এবং তার জন্য আমাদের মেন্টাল যে রেজিলিয়েন্স, মনের যে স্ট্রেংথটা দরকার, মনের বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে যেভাবে সাজানো দরকার, সেই গোল বা সেই পারপাস বা সেই অ্যাম্বিশনের সাথে অ্যালাইন হওয়া দরকার, সেগুলো সম্পর্কে আমরা এই কোর্সের মধ্যে ডিটেলসে আলোচনা করেছি। এই কোর্সটা যারা জয়েন করবে তাদের এর পরবর্তীতে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ডিসিশন মেকিং বা ফর এক্সাম্পল গোল সেটিং বা হ্যাবিট মেকিং বা হ্যাবিট ব্রেকিং বা টাইম ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি, এই প্রত্যেকটা টপিক নিয়ে তাদেরকে এর পরবর্তীতে কোনো ইউটিউব ভিডিওস দেখতে হবে না, কোনো বই পড়তে হবে না, কোনো কোর্সে জয়েন করতে হবে না, কারণ এই সমস্ত টপিক এই কোর্সের মধ্যে মানে কভার আপ করা হয়েছে। কারণ একটা পারপাসফুল লাইফের জন্য এই সমস্ত জিনিসগুলো জানাটা প্রয়োজন। যা কিছু একটা পারপাসফুল লাইফ লিড করার জন্য, একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করার জন্য প্রয়োজন, সমস্ত কিছু এই কোর্সের মধ্যে ডিসকাস করা হয়েছে। যদি তোমরা এই কোর্সে যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি যুক্ত হতে পারো, অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করে লিখতে পারো যে পারপাসফুল লিভিং, তারপরে আমাদের এই কোর্সে তুমি যুক্ত হতে পারো। এই কোর্সে আপাতত 46% ডিসকাউন্ট চলছে। তো যদি তুমি এখনো পর্যন্ত যুক্ত না হয়ে থাকো তাহলে খুব তাড়াতাড়ি এই কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এর পরবর্তীতে এই ডিসকাউন্টটা থাকবে না, এই ডিসকাউন্টটা আরো অনেক কমিয়ে দেওয়া হবে। ওকে, এবারে চলে আসে আমাদের আজকের ভিডিওর টপিকে। এই ওরাল স্টেজ বলতে কি বোঝায়? যখন কোনো একটা শিশু জন্ম হয় তখন সে প্রথমে কি কাজ করে? সে প্রথমে মানে কাঁদে, তারপরে হচ্ছে তার মায়ের সঙ্গে সবসময় থাকে এবং সে তার শরীরের মানে সার্ভাইভালের জন্য সমস্ত রকমের নিউট্রিশন তার মায়ের শরীর থেকে সংগ্রহ করে। সে দুধ পান করতে থাকে, দুগ্ধ পান করতে থাকে মায়ের স্তন্য থেকে। নাও এই যে সে কি করছে, সে জগৎটাকে বা পৃথিবীটাকে এক্সপ্লোর করছে তার মাউথ দিয়ে, তার মুখ দিয়ে। এই যে স্টেজটা সেটাকে বলা হচ্ছে কি ওরাল স্টেজ। কারণ এই সময় শিশুরা মায়ের ব্রেস্ট সাকিং এর মধ্যে দিয়ে সেই জগৎটাকে এক্সপ্লোর করে। তার কাছে মনে হয় সবকিছুই একটা ব্রেস্টের মতো, মানে একটা ব্রেস্ট যেভাবে তার প্রতি তার কমফোর্ট, তার সেফটি বা তার নিউট্রিশনের যে সোর্স আকারে কাজ করছে, তার মনে হয় কি জগতের সমস্ত অবজেক্ট বা বস্তুই হচ্ছে একটা ব্রেস্ট। যার ফলে আমরা দেখতে পাই যে শিশুরা যখন তার বয়স অনেক 6 মাস 7 মাস, মানে 0 থেকে 1 বছর বা ম্যাক্সিমাম 1.5 বছর বয়স পর্যন্ত, তখন আমরা দেখি শিশুরা বিভিন্ন জিনিস মুখে দেয়, মুখে দিয়ে কামড়াতে শুরু করে। যাই তার হাতে দাও না কেন সে মুখে দিচ্ছে। কেন? কারণ সে মাউথ দিয়ে জগৎটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে, সে বোঝার চেষ্টা করছে। সে ভাবছে সবকিছুই হয়তো এরকম ব্রেস্টের মতো। সে ডিফারেন্সিয়েট করতে পারে না, পার্থক্য বুঝতে পারে না। এই যে স্টেজটা, সেটাকে আমরা বলছি কি ওরাল স্টেজ, কারণ মাউথ দিয়ে সে সবকিছুকে এক্সপ্লোর করছে। এবং যখন শিশুরা মায়ের ব্রেস্টকে সাক করতে থাকে তখন কোনো সময় বাই চান্স অ্যাক্সিডেন্টালি তাদের জিভ বা টাং বা তাদের মুখের মধ্যে একটা শিরশিরে অনুভূতি হয়, যে অনুভূতিটা একটা খুব অ্যাটমিক বা খুব একটা মাইক্রোস্কোপিক, খুব একটা ছোট্ট একটা এলিমেন্ট অফ সেক্সুয়াল প্লেজারের মতো। আমরা যেটাকে সেক্সুয়াল বা যৌন প্লেজার বলে ভাবি, সেটা হচ্ছে কি একটা অ্যাডাল্ট ফর্মে, সেটা হচ্ছে জেনিটাল স্টেজে পৌঁছানোর পরে। কিন্তু সিগমন্ড ফ্রয়েড বলছে যে জেনিটাল স্টেজে মানে অ্যাডাল্ট হওয়ার পর আমরা যে সেক্সুয়াল প্লেজারগুলো পাই, তার সূত্র ধরে যদি আমরা ব্যাকওয়ার্ডে যাই তাহলে আমরা দেখতে পাবো শিশু জন্মকাল থেকেই সে সবসময় যৌন সুখটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছে। আমাদের মাইন্ডের কাজই হচ্ছে এটা, প্লেজারটাকে সবসময় পরিমাণে বাড়ানোর চেষ্টা করছে। এবং সেটা প্রথম কিভাবে তার কাছে এসছে, যখন সে মায়ের শরীর থেকে মানে নিউট্রিশন নিচ্ছিল, তখন বাই চান্স একটা শিরশিরে অনুভূতি তার মধ্যে হয়েছে। এবং সেই অনুভূতিটা অন্য যে অনুভূতি, অন্য সময় যে সে যখন নিউট্রিশন নিচ্ছে, যখন সে ব্রেস্ট ফিডিং করছে, তখন তার থেকে আলাদা। এবং এই যে একটা আলাদা অনুভূতি হলো, যেটা একটা এক ধরনের বিশেষ প্লেজার, একটা প্লেজার তাকে দিচ্ছে, সেই অনুভূতিটাকে সে রিপিট করতে চায়, সে আরো একবার এক্সপেরিয়েন্স করতে চায় অটোমেটিক্যালি, ইনস্টিংটিভলি। সেই এক্সপেরিয়েন্স করার ডিজায়ার থেকেই তার সে সেক্সুয়াল ইনস্টিংক্টটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। তো এটাকে আমরা বলছি কি ওরাল স্টেজ। ওকে, ওরালের পরে হচ্ছে কি অ্যানাল স্টেজ। এই যে অ্যানাল স্টেজ, সেখানে কি হয়, প্রত্যেকটা মায়েরাই এটা জানে, যখন শিশুরা তাদের মানে দুগ্ধ পান করে তখন হচ্ছে কোনো সময় অনেক জোরে তাদের ব্রেস্টটাকে মানে অনেক জোরে মানে সেটাকে বাইট করে, মানে কামড়ায়, যার ফলে মায়েদের অনেক লাগে।
ওকে, মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল পেন শুরু হয়ে যায়, এতটাই জোরে তারা কামড়ায়। কেন? কারণ তারা সেই প্লেজার, সেই যে শিরশিরে সেই যে অনুভূতিটা, এই যে সেক্সুয়াল প্লেজারটা, তারা সেটাকে আরেকবার অনুভব করতে চাইছে, কিন্তু সেটা আর হচ্ছে না এখন, কারণ সেটা অ্যাক্সিডেন্টালি র্যান্ডামলি অকার করেছে। ওকে, প্রত্যেকটা মায়েরা এটার সাথে রিলেট করতে পারবে যে প্রত্যেকটা শিশু অ্যাকচুয়ালি তাদের মায়েদের ব্রেস্টকে অনেক জোরে কামড়ায় যখন তারা সেই শিরশির অনুভূতিটা পায় না। এবার যদি এই স্টেজে, এই যে ওরাল স্টেজে যদি ওভার ইটিং করে, কোনো শিশু যদি অনেক বেশি পরিমাণে দুগ্ধ পান করে বা অনেক কম পরিমাণে তাকে ব্রেস্ট ফিডিং করানো হয়, তাহলে তার মধ্যে একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি হয়। অর্থাৎ এই স্তরে তাকে যথেষ্ট পরিমাণে নার্চার করা হয়নি, তাকে সঠিকভাবে লালন পালন করা হয়নি, সেটার পরিমাণে বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে তখন কি হয়, একটা ফিক্সেশন পয়েন্ট, অর্থাৎ এই স্তরে, অর্থাৎ এই যে স্তর ওরাল যে স্টেজটা, সেই স্টেজের মধ্যে কিছু লিবিডিনাল এনার্জি যেটা রিলিজ হওয়ার দরকার ছিল সেটা হয়নি, তার মধ্যে আটকে থেকে গেছে, অথবা অতিরিক্ত পরিমাণ লিবিডিনাল এনার্জি রিলিজ হয়ে গেছে, বেশি পরিমাণে সে ওভার ইটিং করেছে বা কম, মানে অনেক কম পরিমাণে ব্রেস্ট ফিডিং করানো হয়েছে, যেটা তার মধ্যে একটা পয়েন্ট বা একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি করে। ওকে, সেটা পরবর্তীকালে বড় হয়ে যাওয়ার পর অ্যাডাল্ট লাইফে বিভিন্ন রকমের সিমটম আকারে সেটা প্রকাশ পায়। যেমন ফর এক্সাম্পল, সেটা ওভার ইটিং হতে পারে, অনেকে বেশি পরিমাণে ফাস্ট ফুড খায় বা অনেক বেশি পরিমাণে খাবার খেতে পছন্দ করে, মাউথ রিলেটেড প্রবলেম, বা অনেক হচ্ছে স্মোকিং করে সবসময় এবং তারা চাইলেও সেটাকে বন্ধ করতে পারছে না। কিন্তু সিগমন্ড ফ্রয়েডের মতে কি, তারা স্মোকিং বন্ধ করতে পারছে না বা অনেক বেশি ফাস্ট ফুড খাচ্ছে অন্য কোনো কারণে নয়, কারণ তাদের সেই যে ওরাল স্টেজটা ছিল, যে স্টেজে মাউথ দিয়ে সেই জগৎটাকে এক্সপ্লোর করছিল, সেই স্টেজে কোনো একটা ডিস্টারবেন্স বা কোনো একটা এরর বা একটা মিস্টেক থেকে গেছে, যার কারণে এই সিমটমটা অ্যাডাল্ট লাইফে তৈরি হয়েছে। সেটা প্রপার লেভেলে বা প্রপার স্তরে সেটা থাকেনি, একটা নিডিনেস বা একটা প্যাসিভ পার্সোনালিটি তৈরি হয়। ওকে, যদি এই ওরাল স্টেজে কোনো রকমের প্রবলেম বা এরর থেকে যায়। এরপরে আমরা চলে আসবো সেকেন্ড স্টেজ, যেটাকে বলা হচ্ছে কি অ্যানাল স্টেজ। এটা হচ্ছে 1.5 বছর, 1 বা 1.5 বছর থেকে 3 বছর বয়সকাল পর্যন্ত চলে। নাও, যখন 1 থেকে 3 বছর বয়সকালে থাকে তখন আমরা কি করি, শিশুদেরকে তাদেরকে আমরা টয়লেট ট্রেনিং করাই, অর্থাৎ তারা যেন একা একা বাথরুমে যেতে পারে বা বাথরুম করার মানে বিছানাতে যেন তারা বাথরুম না করে দেয়, তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ানোর চেষ্টা করি, বা তাদের এই সে যে ইনস্টিংটা, যেটা এতক্ষণ ব্রেস্ট ফিডিং করছিল, যে ইনস্টিংটা অ্যাকচুয়ালি শুধুমাত্র খাবার খেতে চাইছিল মায়ের শরীর থেকে, এখন সেই ইনস্টিংটা কি, মানে বাথরুম যেটা হচ্ছে বা পাচ্ছে তার শরীরে, সেটাকে কন্ট্রোল করে রাখা এবং সেটাকে বিছানায় বাথরুম না করে টয়লেটে গিয়ে বা বাথরুমে গিয়ে বাথরুম করা। আমরা তাকে বকা দিই যে তুই বাথরুম কেন বিছানায় আবার বাথরুম করেছিস, বা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে যেন আমরা তাকে বাথরুমে নিয়ে যাই, ইত্যাদি ইত্যাদি। তারা সেই ইনস্টিংটাকে যেন তারা কন্ট্রোল করতে শেখে, এটাকে বলা হয় কি টয়লেট ট্রেনিং। অনেক শিশুদের ক্ষেত্রে এই যে টয়লেট ট্রেনিং, অর্থাৎ এই যে অ্যানাল স্টেজ, অর্থাৎ বাথরুমে যাওয়া বা বাথরুম করা, যদি সেটাকে কন্ট্রোল না করতে তারা শেখে, বা যারা অতিরিক্ত পরিমাণে যারা যদি কন্ট্রোল করে ফেলে, মানে বাথরুম পাওয়ার পরে অনেক সময় শিশুরা বাথরুম করতে চায় না। কেন? কারণ আমরা নিজেরাও হয়তো অ্যাডাল্ট হওয়ার পরেও এটা আমরা খেয়াল করতে পারবো, যদি আপনার মানে বাথরুম পায়, আপনি যদি বাথরুমটাকে মানে আটকে রাখেন, তারপর অনেকক্ষণ পরে গিয়ে বাথরুম করে, তখন একটা প্লেজার বা এক ধরনের সুখ অনুভূতি হয়, এক ধরনের সেক্সুয়াল প্লেজার তৈরি হয়, সামান্য পরিমাণে একটা প্লেজার পায়, শরীরের মাসেলগুলো অনেক রিল্যাক্সড হয়ে পড়ে। তো এটা এক ধরনের সেক্সুয়াল প্লেজার। শিশুদের কাছে যখন তাদের বয়স 2 বছর 3 বছর, তখন তাদের কাছে এই যে প্লেজারটা, সেটা একটা নতুন রূপের একটা প্লেজার বা একটা সুখ অনুভূতি, তারা এই অনুভূতিটাকে এক্সপেরিয়েন্স করতে চায়। কোনো একটা সময় হয়তো তারা তাদের ইনস্টিংটাকে আটকে রেখেছিল, তারপরে গিয়ে বাথরুম করেছে, যার ফলে একটা সুখ অনুভব হয়েছে, তারপরের থেকে তারা বাথরুমে যেতে চাইছে না, মানে বাথরুমে যাওয়াটাকে তারা দেরি করতে চাইছে, ডিলে করতে চাইছে। কেন? আমরা ভাবছি সে হয়তো বাথরুম না করে বিছানাতে বাথরুম করতে চায়, রাত্রের বেলা শুয়ে পড়বে এবং বিছানা নোংরা হবে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য আমরা তাকে অনেক সময় বকা দিই। যারা নার্সিং এর ট্রেনিং নেয় তারা এগুলো অনেক ভালো রিলেট করতে পারবে, যে একটা শিশুকে কিভাবে লালন পালন করতে হয়। এবং সেক্ষেত্রে শিশুটা কেন এরকম করছে, অ্যাকচুয়ালি তার কোনো ইন্টেনশন নেই, মানে বিছানায় বাথরুম করার বা অন্য কিছু। তার ইন্টেনশন হচ্ছে কি, নিজের অজান্তেই বাথরুমটাকে আটকে রেখে সেই প্লেজারের অনুভূতিটা যেন সে মিস আউট না করে ফেলে, সে সেই সুখ অনুভূতিটা পেতে চায়, কারণ তার কাছে সেটা নতুন। সেই অনুভূতিটা রিলেট করছে কোন আমাদের বডির কোন অংশের দ্বারা? প্রথমে ছিল মাউথ, সেই জন্য এটাকে ওরাল স্টেজ বলা হচ্ছিল, এবারে সেটা হচ্ছে কি অ্যানাল, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যানাল স্টেজ। ওকে, নাও এই যে অ্যানাল স্টেজ, এবার এই যে অ্যানাল স্টেজ সেটা হচ্ছে বাওয়েল কন্ট্রোলিং এর মাধ্যমে হতে পারে, বা আমরা যে মল ত্যাগ করি বা মূত্র ত্যাগ করি, দুটোর ক্ষেত্রে এটা ট্রু। ওকে, মানে দুটোর ক্ষেত্রে এটা হতে পারে, তবে এই স্টেজটার নাম হচ্ছে কি অ্যানাল স্টেজ।
নাও এই স্টেজে যদি সেই শিশুটাকে প্রপারলি টয়লেট ট্রেনিং করানো না হয়, তার সেই ইম্পালসগুলোকে অনেক বেশি কন্ট্রোল বা অনেক কম কন্ট্রোল যেন সে করছে এমনটা যদি যেন না করে, সে সঠিক পরিমাণে করে, সেটা যেন প্রপারলি তাকে ট্রেনিং দেওয়া হয়। যদি বেশি বা কম হয়ে যায় তখন আবার এই স্টেজে একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি হয়, যার ফলে পরবর্তীকালে অ্যাডাল্ট লাইফে গিয়ে কিছু সিমটম তৈরি হতে পারে। যেমন ওভার ক্লিনলিনেস, অনেক সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, একটা ওভার ক্লিনলিনেস। যদি কোথাও একটু নোংরা পড়ে থাকে বা সামান্য কিছু প্রবলেম হয়, ইরিটেট হয়ে যায়, অনেক মানুষ অনেক অতিরিক্ত ইরিটেট হয়ে যায়। বা ফর এক্সাম্পল কন্ট্রোল, সবসময় সবকিছুকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার চেষ্টা করা নিজেকে বা অন্যদেরকে, সেটা হচ্ছে কি মানে এই যে অ্যানাল স্টেজ, তার একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি হয়েছিল, এই স্টেজে অতিরিক্ত বা কম হয়ে গেছিল কোনো সেই ট্রেনিংটা, যার ফলে সেই সিমটম আকারে সেটা প্রকাশ পাচ্ছে, অতিরিক্ত কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি। বা ফর এক্সাম্পল পারফেকশনিস্ট হওয়া, সবকিছু পারফেক্ট হতে হবে, ওকে। অথবা অ্যানাল এক্সপালসিভনেস বা মেসি, বা অনেক বেশি নোংরার মধ্যে থাকা, ঠিক আছে। তো বা অনেক বেশি রেবেলিয়াস যারা হয়, ঠিক আছে, একটা পারভার্টেড ফর্মে যারা রেবেলিয়াস হয়, তো সেক্ষেত্রে কি এগুলো হচ্ছে অ্যানাল স্টেজের ট্রেনিং প্রপারলি না হওয়ার কতগুলো অ্যাডাল্ট সিমটম, ওকে। এবারে আমরা চলে আসবো কি থার্ড স্টেজ, যেটা হচ্ছে ফ্যালিক। ফ্যালিক স্টেজ হচ্ছে কি 3 বছর বা 3.5 বছর থেকে 6-7 বছর পর্যন্ত এটা চলতে থাকে। নাও ফ্যালিক স্টেজ মানে কি? এই যে ফ্যালিক স্টেজ, এই স্টেজেই হচ্ছে কি ওডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স বলতে আমরা যেটা বুঝি, সেই কমপ্লেক্সেস গুলো তৈরি হয়। অর্থাৎ অপোজিট যে জেন্ডার, তার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হওয়া শুরু করে এই 3 থেকে 6 বছর বা 7 বছর বয়সের মধ্যে, ওকে। এবং আমাদের যে প্যারেন্টস, তাদের মধ্যে দুজন প্যারেন্টসের মধ্যে মানে বাবা এবং মায়ের মধ্যে অপোজিট জেন্ডার এবং সেম জেন্ডারের প্রতি আলাদা আলাদা যে ইমোশনস, সেগুলো ডেভেলপ হতে শুরু করে। এবং তার ছায়াতে বা তার আলোতে আমাদের আশেপাশে যে খেলার সাথী বা সঙ্গী, তাদের মধ্যে যারা অপোজিট জেন্ডারের আছে, তাদের প্রতি একটা অ্যাট্রাকশন, একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশনাল টোন আমাদের মধ্যে এক্সপিরিয়েন্স হতে শুরু করে, ওকে। তো এই যে স্টেজটা, সেটাকে আমরা বলছি কি ফ্যালিক স্টেজ। এবং এই স্টেজেই আমরা জেনিটালের সাইট, অর্থাৎ প্রথমবার আমাদের যৌনাঙ্গকে দেখে বা দর্শন করে সেখান থেকে একটা সুখ অনুভূতি পাওয়ার চেষ্টা করি, বা অপোজিট জেন্ডারের যে যৌনাঙ্গ, সেটাকে দেখার একটা ইচ্ছা বা ডিজায়ার আমাদের মধ্যে তৈরি হয়। যদি আপনি এটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে চান, তাহলে ডেসক্রিপশনে আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। একটা হচ্ছে যৌনতার মনস্তত্ত্ব নিয়ে, আর একটা মানে নারীর যৌন মনস্তত্ত্ব নিয়ে, আর একটা হচ্ছে বয়স সন্ধিকালের মনস্তত্ত্ব নিয়ে। তো সেই দুটো ভিডিওতে আরো ডিটেলসে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, ওডিপাস কমপ্লেক্স কি অ্যান্ড সো অন, ওকে। এবারে আমরা চলে আসব এই যে ফ্যালিক স্টেজে। নাও এখানে কি হচ্ছে ফ্যালিক স্টেজে আমাদের মাইন্ডের মধ্যে একটা নতুন এজেন্সি ডেভেলপ হয়, যে এজেন্সিটাকে আমরা বলি কি সুপার ইগো। সুপার ইগো মানে একটা কনসিয়েন্স, যেটা আমাদেরকে বলে দেয় কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা সঠিক নয় ইত্যাদি। সেই যে কনসিয়েন্সটা, সেটা হচ্ছে এই ফ্যালিক স্টেজে গিয়ে ডেভেলপ হয়। তার আগে পর্যন্ত অ্যানাল বা ওরাল স্টেজে শিশুদের কোনো রকম মোরালিটি বা নীতি বা কনসিয়াসনেস সেটা থাকে না, তারা বোঝে না, তারা সজাগ থাকতে পারে না, মানে তারা নিজের কাজের উপরে নিজে রিফ্লেক্ট করতে পারে না। কোন জিনিসটা সে করলো, তারপর তার স্মৃতি তৈরি হলো, সেই স্মৃতিটাকে সে অ্যানালিসিস করলে এরকম তারা করতে পারে না। সেটা তৈরি হয় কখন? সেটা হচ্ছে ফ্যালিক স্টেজে গিয়ে প্রথমবারের জন্য সেটা ধীরে ধীরে ডেভেলপ হতে শুরু করে। ওই যে এজেন্সি, যেটাকে আমরা বলছি সুপার ইগো এজেন্সি, ওকে, তার মাধ্যমে ওই যে ওডিপাস কমপ্লেক্সটা তৈরি হয়েছিল অপোজিট জেন্ডারের প্রতি, বা আমাদের যে অপোজিট মানে জেন্ডারের যে প্যারেন্টস, তার প্রতি যে অ্যাট্রাকশন, সেটা ডিজলভ হয়, সেটাকে আমরা উতরে চলে যাই। যদি সেই সুপার ইগোটা আমাদের মনের মধ্যে সঠিকভাবে বা সঠিক পরিমাণে তৈরি না হয়, ডেভেলপ না হয়, তাহলে অপোজিট জেন্ডারের প্রতি যে অ্যাট্রাকশনটা থাকবে, সেটা বিকৃত, মানে একটু বেশি বা কম বা পারভার্টেড, সেই জিনিসটা থেকে যাবে। অর্থাৎ একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি হবে। ওই স্তরে আমাদের যে লিবিডিনাল যে এনার্জিটা, সেটা অতিরিক্ত চলে যাবে অথবা কম পরিমাণে থাকবে, একটা ক্রাইসিস থাকবে তার, যার ফলে আবার একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি হবে। এবং যার সিমটম আকারে যখন আমরা অ্যাডাল্ট হয়ে উঠবো, তখন বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে। যেমন ফর এক্সাম্পল, ফ্যালিক স্টেজের ফলে কি হয়, বড় হওয়ার পরে অনেকে নার্সিসিস্ট হয়ে যায়, অনেকে অনেক বেশি অ্যারোগেন্ট বিহেভিয়ার করে, মানে সবসময় একটা অ্যারোগেন্ট মোডে থাকে। অনেকে হচ্ছে কি সেক্সুয়াল কনফিউশনে থাকে, তারা সেক্সুয়ালিটি নিয়ে সবসময় অনেক বেশি কনফিউজ থাকে বা হাইপার টেনশনের মধ্যে থাকে, ওকে। তো এই জিনিসগুলো কেন হয়? কারণ হচ্ছে এই যে ফ্যালিক স্টেজে সেখানে একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি হয়েছে, সেটা প্রপারলি সেই সুপার ইগো এজেন্সিটা ডেভেলপ হয়নি, অথবা অতিরিক্ত পরিমাণে ডেভেলপ হয়ে গেছে, ওকে। এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী স্টেজ, যেটা হচ্ছে কি
ল্যাটেন্সি, যেটা 6 বা 7 বছরের পরের থেকে বয়স সন্ধিকাল সময়কাল পর্যন্ত চলে। এই যে ল্যাটেন্সি স্টেজ, এই স্টেজে কি হয়, এই স্টেজে অ্যাকচুয়ালি আমরা শিখি আমাদের যে সেক্সুয়াল ইনস্টিংক্ট আছে সেটাকে কি করে সাপ্রেস করতে হয়। আমাদের প্রথম কিন্তু যৌন মানে বিশুদ্ধ যে যৌন ইনস্টিংক্টগুলো সেটা কিন্তু আমাদের পিউবার্টিতে বা বয়স সন্ধিকালে আসে এমনটা নয়, তার আগে আসে ল্যাটেন্সি স্টেজে। কিন্তু তখন আমরা সেটাকে সাপ্রেস করতে শিখি, মানে কারণ তখন সেই এনার্জিটা বা সেই ইনস্টিংক্টটা অত বেশি শক্তিশালী বা পাওয়ারফুল হয় না। প্রত্যেকটা স্টেজে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের লিবিডিনাল ফোর্সগুলো আসছে বা ইনস্টিংক্টগুলো আসছে, যেমন প্রথমে ওরাল স্টেজে, তারপর অ্যানাল স্টেজে, তারপর হচ্ছে ফ্যালিক স্টেজে, তারপর হচ্ছে ল্যাটেন্সি। ওকে, কিন্তু প্রত্যেকবার হচ্ছে যখন আমরা সেটাকে সাপ্রেস করছি বা আমরা সেটাকে ডিসলভ করছি, তখন সেটা আরো একটু বেশি ফোর্স নিয়ে একটু বেশি পাওয়ারফুল ইনস্টিংক্ট আমাদের সামনে উঠে আসছে। ওকে, ল্যাটেন্সি স্টেজে আরো একটু বেশি পাওয়ারফুল ইনস্টিংক্ট নিয়ে উঠে আসে। কিন্তু এই যে 6-7 বছর বয়স থেকে বয়স সন্ধিকাল মানে 13-14 বছর 15 বছর বয়স পর্যন্ত বা 16 বছর বয়স পর্যন্ত, এই যে সময়কালটা, সেটাকে আমরা কি করছি, এই সময় আমরা স্কুলিং করি, আমরা বিভিন্ন এডুকেটরের সম্মুখীন হই, আমাদের কাছে বিভিন্ন টিচার্স থাকে, আমাদের প্যারেন্টস থাকে এবং আমাদের দাদা দিদি বা হচ্ছে প্রতিবেশী, তারা আমাদেরকে বিভিন্ন জিনিস শেখায়, আমরা নিজেকে এডুকেট করার চেষ্টা করি। স্কুলে গেলে তখন কি করতে হবে, আমাদেরকে স্কুল ড্রেস পরতে হবে বা হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়িয়ে থাকতে হবে বা বড়দেরকে নমস্কার করতে হবে বা প্রণাম করতে হবে ইত্যাদি ইত্যাদি। এই যে সোশ্যাল রুলস অ্যান্ড লস, সেগুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি এবং আমরা আমাদের যে সেই যে ইনস্টিংক্ট সেটাকে আমরা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি, সেটাকে সাপ্রেস করার চেষ্টা করি। বাড়িতে কোনো একজন আত্মীয় এসছে, তাকে হয়তো মানে প্রণাম করতে হবে বা তাকে নমস্কার করতে হবে, আমার হয়তো ইচ্ছা নেই, কিন্তু বাবা মা বলছে তাই করতে হবে, তো আমি আমার ইনস্টিংক্টটাকে সরিয়ে রেখে সেটাকে প্র্যাকটিস করছি। করার মাধ্যমে ওই ইনস্টিংক্টটাকে সাপ্রেস করা, এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি শিখছি। সেটা কখন শিখছি, আমরা এই ল্যাটেন্সি স্টেজে 7-8 বছর যখন বয়স হচ্ছে তারপর থেকে বয়স সন্ধিকাল সময়কাল পর্যন্ত। এবং তার মধ্যে দিয়ে আমরা আমাদের সেক্সুয়াল ইনস্টিংক্ট মানে অপোজিট জেন্ডারের প্রতি যে বেসিক যে অ্যাট্রাকশনটা শুরু হয় সেটাকেও আমরা সাপ্রেস করতে শিখি। তো এই যে ল্যাটেন্সি স্টেজ, যদি এই স্টেজে আমরা অনেক বেশি পরিমাণে ইনস্টিংক্টকে সাপ্রেস করে ফেলি তাহলে প্রবলেম। আবার যদি অনেক বেশি পরিমাণে আমাদের ইনস্টিংক্টকে সাপ্রেস না করি, যদি আমাদেরকে প্রপারলি এডুকেট না করা হয়, আমাদের প্যারেন্টস, আমাদের টিচার্স বা যারা প্রতিবেশী বা যারা আমাদের মানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা যদি আমাদেরকে প্রপারলি ট্রেনিং না দেয়, তাহলে আমরা আমাদের ইনস্টিংক্ট অনেক বেশি স্যাটিসফাই করে ফেলি, তাহলেও প্রবলেম হবে। ওকে, একটা ফিক্সেশন পয়েন্ট তৈরি হবে, লিবিডো এখানে অনেক বেশি খরচ হবে বা একটা খরচের একটা ক্রাইসিস তৈরি হবে, অনেক বেশি যদি কড়া প্যারেন্টস থাকে, অনেক বেশি ফোর্স করছে। কারণ এই স্টেজে আমাদের মনের যে ইগো সেটা ডেভেলপ হয়, অর্থাৎ সত্তা বলতে যেটা আমরা বুঝি যে আমি আমি যে ডিসিশন মেকার, যে রেজিস্টারার, বাস্তবে কোনটা করব কোনটা করব না, কিভাবে লাইফ চয়েসেস করব ইত্যাদি ইত্যাদি, আমাদের ইন্টারেস্ট কি কি হবে অ্যান্ড সো অন, সেগুলো ডেভেলপ হয় কি এই ইগো সেলফটা যেটা, সেটা ডেভেলপ হয় কোন স্টেজে, সেটা হচ্ছে এই ল্যাটেন্সি স্টেজে ডেভেলপ হয়। যদি ল্যাটেন্সি স্টেজে প্রপারলি ডেভেলপ না হয় তাহলে পরবর্তীকালে যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই তখন আমাদের মধ্যে বিভিন্ন রকম সিমটম দেখা যায়, যেমন সোশ্যাল অ্যাংজাইটি, অচেনা বা অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে গেলে ভয় লাগে, অ্যাংজাইটি, একটা সমাজের প্রতি একটা অ্যাংজাইটি। যেমন ফর এক্সাম্পল আমার ছোটবেলায় এমন হতো যে আমি যখন কোথাও কোনো একটা দোকানে যদি আমি খাবার কিনতে যাই বা কোনো একটা জিনিস কিনতে যাই, তাহলে টাকা যে চেঞ্জ দেওয়া হবে সেটা চাইতে আমার ভয় লাগতো, মানে আমি আবার চাইবো এটা কেন, এরকম। তো আমাদের প্রত্যেকটা স্টেজে দেখতে হবে কোথায় ফিক্সেশন পয়েন্ট আছে। ওকে, বা হচ্ছে অনেক কনফিডেন্সের ল্যাক থাকে, অনেকে সেলফ স্টিম ল্যাক করে, একটু কনফিডেন্স নেই তাদের মধ্যে, তারা সবসময় একটা হীনমন্যতার মধ্যে ভুগতে থাকে, নিজেকে সবসময় দোষারোপ করতে থাকে। কেন? কারণ হচ্ছে ল্যাটেন্সি স্টেজে কোনো না কোনো একটা ফিক্সেশন পয়েন্ট তার তৈরি হয়ে গেছে। নাও লাস্ট যে স্টেজ যদি আমরা সেটাকে দেখি তাহলে সেটা হচ্ছে কি জেনিটাল স্টেজ। সেটা হচ্ছে কি পিউবার্টি, যে বয়স সন্ধিকাল থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত চলে, মানে এই বয়স সন্ধিকাল মানে কত, 13-14 বা 15 বছর বয়স থেকে 19-20 বা 21 বছর বয়স পর্যন্ত এই স্টেজটা চলতে থাকে। এটাকে আমরা বলছি কি জেনিটাল স্টেজ। এই স্টেজে আসার পর আমরা আমাদের যৌনাঙ্গ তার যে প্রপার যে ফাংশন, মানে সেটা কেন এক্সিস্ট করে আমাদের বডিতে বা সেটার কাজ কি, সেটা সম্পর্কে আমরা সজাগ হতে শুরু করি। ওকে, এই স্টেজে আসার পর আমরা একটা ব্যালেন্সড পার্সোনালিটি ডেভেলপ করতে শিখি, আমাদের পার্সোনালিটিটা যেন ব্যালেন্সড হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা হেলদি রিলেশনশিপ অন্য মানুষদের সাথে কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা শিখি। সমাজের বড় যে স্তরটা সেটা সম্পর্কে আমরা শিখি। এখন আমরা শুধুমাত্র আমাদের বাবা মা, আমাদের প্রতিবেশী এবং আমাদের রিলেটিভস তাদের সম্পর্কে জানছি এমনটা না, ধীরে ধীরে আমরা একটা লার্জার ওয়ার্ল্ড সেটার প্রতি এক্সপোজ হচ্ছি।
এবং আমাদের পার্সোনালিটিকে সেখানে প্রজেক্ট করতে শিখি আমরা। আমরা কিভাবে বিহেভ করব, কোথায় কি কথা বলবো ইত্যাদি, সেটাকে আমরা প্রপারলি স্ক্রুটিনাইজ করতে শিখি। ওকে, এবং এই জেনিটাল স্টেজে আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসও সেটা এখানে লেখা আছে, ট্রান্সফার অফ ফিক্সেশন ফ্রম আর্লিয়ার স্টেজেস। অর্থাৎ পুরানো যে স্টেজেসগুলো আছে, ওরাল, অ্যানাল, ফ্যালিক বা ল্যাটেন্সি, সেই স্টেজে যে সমস্ত ফিক্সেশন পয়েন্টগুলো ছিল, যেখানে কোনো একটা এরর বা একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে আছে, সেইগুলো ট্রান্সফার হয়ে যায় এই জেনিটাল স্টেজে পৌঁছানোর পর। ওকে, কারণ সিমটমগুলো কিন্তু যদি আমার ওরাল স্টেজে কোনো মানে ফিক্সেশন পয়েন্ট তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আমরা অ্যানাল স্টেজে বা ফ্যালিক ছোটবেলায় আমরা বুঝতে পারি না। এই সমস্ত স্টেজে থাকার সময় আমরা বুঝতে পারি কি, যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই তখন আমরা বুঝতে পারি, তখন তার সিমটমটা ডেভেলপ হয়। তো সেই ফিক্সেশন পয়েন্টগুলো অ্যাকচুয়ালি জেনিটাল স্টেজে পৌঁছানোর পর এখানে যদি কোনো ফিক্সেশন পয়েন্ট থেকে থাকে বা এখানে, সেটা ট্রান্সফার হয়ে যায়, গিয়ে আমাদের পার্সোনালিটি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে থাকে, সেটাকে ধরে রাখতে শুরু করে আনকনসিয়াস মাইন্ডের দ্বারা। ওকে, এই আনকনসিয়াস মাইন্ড কি বা ফিক্সেশন পয়েন্ট কি, সেগুলো আমাদের প্রিভিয়াস ফ্রয়েডিয়ান ভিডিওতে আরো ডিটেলসে অনেক ডিপলি এক্সপ্লেন করা হয়েছে। যদি আপনি ফ্রয়েডের সম্পূর্ণ মানে থিওরিগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। ওকে, এবারে আমরা বুঝবো এই ফিক্সেশন পয়েন্ট সম্পর্কে। মানে এই ফিক্সেশন যে পয়েন্ট, যেটা এতক্ষণ ধরে আমি বারবার বলে আসছি, তার সাথে যে 5টা যে সাইকোসেক্সুয়াল স্টেজেস বা প্রত্যেকটা যে সাইকোসেক্সুয়াল স্টেজের মধ্যে দিয়ে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, তার রিলেশনটা কি। প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা শিশুর যে নিড, তার যে প্রয়োজনীয়তা, সেটা আলাদা আলাদা। ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সিয়ান, জেনিটাল, সেই প্রয়োজনীয়তাগুলো পূরণ হচ্ছে নাকি হচ্ছে না, এবং সেটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। অর্থাৎ আমার ক্ষেত্রে মানে আমার প্রত্যেকটা স্টেজে যতটা প্রয়োজনীয়তা ছিল, অন্য মানুষের ক্ষেত্রে আলাদা। প্রত্যেকটা শিশু অ্যাকচুয়ালি আলাদা, প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে সেই প্রয়োজনীয়তাটা ডিফারেন্ট। ওকে, তো সেই 5টা যে সাইকোসেক্সুয়াল স্টেজেস প্রয়োজনীয়তা আছে, সেখানে কিছু নিড আছে সেই চাইল্ডের, আলাদা আলাদা নিড। সেই নিডগুলো পূরণ হচ্ছে নাকি হচ্ছে না, তার উপর ডিপেন্ড করে এই ফিক্সেশন পয়েন্টগুলো তৈরি হয়। ওকে, অর্থাৎ একটা কনফ্লিক্ট তৈরি হয় এখানে, সেই কনফ্লিক্টটা রিজলভ হয় পরবর্তী স্টেজে যাওয়ার মাধ্যমে। কিন্তু সেটা রিজলভ হয় না তখন যদি সেই ফিক্সেশন, সেই নিডটা বেশি পূরণ হয়ে যায় বা কম পূরণ হয়ে যায়, অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম, তখন সেই কনফ্লিক্টটা রিজলভ হয় না। অর্থাৎ বাইরের জগৎকে কোনো একটা জিনিস সাপ্লাই করতে হয়, আর আমাদের মাইন্ডের একটা কোনো নিড বা প্রয়োজনীয়তা থাকে, দুটোর মধ্যে একটা টেনশন কাজ করে, কম বা বেশি একটা গ্যাপ তৈরি হয়। ওকে, সেই গ্যাপটা অনেক বেশি বা অনেক কম হয়ে গেলে তখন প্রবলেম তৈরি হয়। ওকে, নাও এটাকে ফিক্সেশন কেন বলা হচ্ছে? এটা হচ্ছে ফিক্সেড বা স্টাক, অর্থাৎ মনের একটা অংশ ওই স্টেজে স্টাকড হয়ে আছে বা আটকে আছে। কোনো একটা লিবিডো ওই স্টেজের যে কর্ম বা কাজ বা তার যে প্রয়োজনীয়তাটা ছিল ওই স্টেজে, সেখানে আটকে আছে কোনো একটা জিনিসের মতো। ঠিক আছে, সেই আটকে থাকাটা সেটা পরবর্তীকালে অ্যাডাল্ট লাইফে গিয়ে সেটা আটকে থাকবে, কিন্তু সেটা আনকনসিয়াস মাইন্ডে চলে যায়, যার ফলে তখন আর কোনো প্রবলেম হয় না, তখন আমরা কিছু বুঝতে পারি না। সেই যখন ওরাল, অ্যানাল বা ফ্যালিক স্টেজে আছি, যখন আমরা অ্যাডাল্ট হয়ে উঠি, তখন সেটা আবার ফিরে আসার চেষ্টা করে। ঠিক আছে, তখন অনেক অনেক বেশি এরকম ফিক্সেশন পয়েন্টস, অনেক রকমের বিভিন্ন জিনিস আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে, সেটা আবার উঠে আসার চেষ্টা করে, সেগুলো আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে। তখন সেই জিনিসটা বিভিন্ন সিমটম ক্রিয়েট করে, যেটা হচ্ছে নিউরোসিস বা সাইকোসিস, বিভিন্ন রকমের মানসিক রোগ বা ডিফেন্স মেকানিজম, সেগুলো তখন রিলেট করতে শুরু করে তার সঙ্গে, যেটা আমরা আগে ডিসকাস করেছি। এবারে আমরা চলে আসবো কি, এবারে এখানে এটা মনে রাখতে হবে যে কারোর মধ্যে কোনো ফিক্সেশন পয়েন্ট থাকলেই যে সে একজন নিউরোটিক পেশেন্ট হয়ে যাবে বা সাইকোসিস দেখাবে, এমনটা নয়। এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে প্রিডিসপোজিশন, মানে এটা ছাড়া সাইকোসিস বা নিউরোসিস সম্ভব নয়, ফিক্সেশন পয়েন্টের এক্সিস্টেন্স ছাড়া। কিন্তু এটার সঙ্গে সঙ্গে অন্য কতগুলো জিনিস ক্রাইটেরিয়া যখন ম্যাচ করে যায়, তখন তার মধ্যে হচ্ছে এক্সট্রিম যে মানসিক রোগ বা ইলনেস, সেগুলো আমরা দেখতে পাই। ওকে, নাও এই যে ফিক্সেশন পয়েন্টগুলো, এটা হচ্ছে আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে। এবার যখন আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, তখন এটা আনকনসিয়াস অবস্থায় থাকে এবং তার জন্য কোনো প্রবলেম হয় না আমাদের লাইফে। কিন্তু কোনো ঘটনা বা কোনো মানুষ বা কোনো কথা বা কোনো একটা জিনিস, যদি সেই কনফ্লিক্টটা যেটা ডিজলভ হয়নি, সেই যে ফিক্সেশন পয়েন্টটা যেটা স্টাকড হয়ে আছে সেই সাইকোসেক্সুয়াল স্টেজের মধ্যে, সেটা ট্রিগার হচ্ছে বাইরের কোনো ঘটনার দ্বারা, তখন সেটা আবার আমাদের কনসিয়াস মাইন্ডে উঠে আসার চেষ্টা করে, সেই নিডটা বা সেই প্রয়োজনীয়তাটা। তখন কি হয়, তখন আমরা একটা অ্যাংজাইটি ফিল করি। সেই অ্যাংজাইটি থেকে বাঁচার জন্য আমাদের মন বা মাইন্ড বা আমাদের যে সত্তা, যে ইগো, সে কতগুলো ডিফেন্স মেকানিজম তৈরি করে রাখে। এই ডিফেন্স মেকানিজম কি? বিভিন্ন রকমের। বাস্তবের কোন একটা ঘটনাকে এড়িয়ে চলা, কোন একটা ফ্যাক্ট
কিন্তু তবু আমরা সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। কোনো একটা জিনিস সত্য বা ট্রুথ, কিন্তু তবু আমরা সেটাকে অবহেলায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে এক ধরনের ডিফেন্স মেকানিজম। বা কোনো একটা কথা বা কোনো একটা ইম্পালস আমাদের মধ্যে আসছে, কিন্তু আমরা সেটাকে সাপ্রেস করছি। এটা হচ্ছে কি ইগোর এক ধরনের ডিফেন্স মেকানিজম। ওকে, বা বাস্তবের কোনো একটা ঘটনাকে পাল্টে বা বিকৃত করে আমরা সেটাকে বাস্তবটাকে দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে ইগোর আরেকটা ডিফেন্স মেকানিজম। ইগো এরকম বিভিন্ন রকমের ডিফেন্স মেকানিজমকে ব্যবহার করে। টোটাল 13টা আলাদা আলাদা ডিফেন্স মেকানিজমকে ইগো ইউজ করে। সেটা আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আপনি চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। এই ডিফেন্স মেকানিজমের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। 3 নম্বর ভিডিওতে থাকবে এটা। ওকে, নাও ওই যে ডিফেন্স মেকানিজমগুলো, সেটা কখন হচ্ছে? ওই ফিক্সেশন পয়েন্টগুলো যখন অ্যাডাল্ট লাইফে ট্রিগার হওয়ার মাধ্যমে আমাদের মাইন্ডে উঠে আসার চেষ্টা করছে, কনসাস মাইন্ডে আনকনসাস থেকে, তখন আমরা ডিফেন্স মেকানিজম তৈরি করি। কিন্তু যখন এই ডিফেন্স মেকানিজমও ফেল হয়ে যাচ্ছে, ওই ফিক্সেশন পয়েন্টটা অনেক পাওয়ারফুল হয়ে গেছে, ওটাকে আর আনকনসাস মাইন্ডে ধরে রাখা সম্ভব হচ্ছে না, তখন গিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের সিমটম, বিভিন্ন রকমের ইলনেস। ওকে, অর্থাৎ যখন ফিক্সেশন বা ডিনায়াল বা প্রজেকশন এই সমস্ত ডিফেন্স মেকানিজম আর কাজ করছে না, ইগোর যত ট্যাকটিক্স আছে ওই ফিক্সেশন পয়েন্টগুলোকে আনকনসিয়াস মাইন্ডে ধরে রাখার জন্য, সেই ট্যাকটিক্সগুলো আর কাজ করছে না। কারণ ওই ফিক্সেশন পয়েন্টগুলো ইগোর সেটাকে ধরে রাখার ক্ষমতার থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার ফলে বারবার ইগোকে এসে ধাক্কা দিচ্ছে আনকনসিয়াস মাইন্ড থেকে উঠে এসে। তখন আমরা অ্যাংজাইটি ফিল করি, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস ফিল করি। বাস্তবে এক্ষুনি যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা স্ট্রেস কম ফিল করি। সেটা অ্যাকচুয়ালি ট্রিগার করে আমাদের সেই সাইকোসেক্সুয়াল স্টেজে আনডিজলভ যে কনফ্লিক্টগুলো আছে, যেগুলো ডিজলভ হয়নি, সেই ফিক্সেশন পয়েন্ট সেটাকে ট্রিগার করে দিচ্ছে। সেই জন্য অনেক বেশি আমরা অ্যাংজাইটি ফিল করি। ওকে, তো যতক্ষণ না সেই ফিক্সেশন পয়েন্টগুলো ডিজলভ হচ্ছে, ততক্ষণ বিভিন্ন ঘটনার দ্বারা কখন, কোথায়, কিভাবে আমরা ট্রিগার হব আমরা নিজেরাও জানি না। সেটাকে আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না। তো যার ফলে মেন্টাল ডিজিজ বা ইলনেসকে পুরোপুরি ওভারকাম করার জন্য, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, আপনাকে কি করতে হবে? এই ফিক্সেশন পয়েন্টগুলোকে লোকেট করতে হবে, খুঁজে বার করতে হবে, এবং তারপর সেটাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। ওকে, এবং যখন এই ফিক্সেশন পয়েন্টগুলো আনকনসিয়াস মাইন্ড থেকে উঠে আসে, তখন কোনো একটা পয়েন্ট বা কোনো একটা ছোট্ট ঘটনার মধ্যে লুকিয়ে থাকা কনফ্লিক্ট উঠে আসে না। আনকনসিয়াস মাইন্ডে যখন কোনো জিনিস চলে যায়, তখন সেটা সেখানে মাল্টিপ্লাই হতে থাকে। ইট ইজ নট দ্য রিটার্ন অফ দ্য রিপ্রেসড, ইট ইজ দ্য রিটার্নস অফ দ্য রিপ্রেসড। অর্থাৎ কোনো একটা জিনিসকে আপনি আপনার মনে সাপ্রেস করলেন বা রিপ্রেস করে রেখে দিলেন, তারপর আরেকটা করলেন, তারপর আরেকটা করলেন, সেগুলো আনকনসিয়াস মাইন্ডে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়। তারপর যখন সেটা ফিরে আসবে আপনার কনসিয়াস মাইন্ডে, সবসময় তারা উঠে আসার চেষ্টা করছে, তারা অ্যাওয়ারনেসের মধ্যে আসার চেষ্টা করছে, তারা আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। যা কিছু আপনার মনে আপনি প্রতিনিয়ত সাপ্রেস করছেন, যে সমস্ত ইমোশন, ইনস্টিংক্ট বা থটস, সে সব কিছুই আপনার কনসিয়াস মাইন্ডে উঠে আসার চেষ্টা করছে। যখন তারা উঠে আসতে পারে না, তখন তারা সেগুলোকে বিকৃত রূপে স্বপ্নের মাধ্যমে, ড্রিমসের মাধ্যমে, বা স্লিপ অফ টাংয়ের মাধ্যমে, বা হচ্ছে ভুলে যাওয়া নাম বা মিস রিকলিংয়ের বা মিস রিডিংয়ের মাধ্যমে সেটা উঠে আসার চেষ্টা করে, আমাদের কনসিয়াস মাইন্ডের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সেভাবেও তারা অ্যাটেনশন পায় না, যখন মানে একটা সিমটম আকারে এক্সপ্রেস হওয়ার হয়, একটা ডিজিজ আকারে যখন প্রকাশ পায় লাস্ট স্টেজে গিয়ে, তখন কি হয়? সেই অনেকগুলো জিনিস, আনকনসিয়াস মাইন্ডের অনেকগুলো আনরিজলভড যে কনফ্লিক্ট, সেগুলো একসাথে মাল্টিপ্লাই হয়ে একসাথে একটা বড় বেগ নিয়ে বা ফোর্স নিয়ে উঠে আসে। যার ফলে অনেক সময় আমরা হিস্টেরিক যে বিহেভিয়ার, অনেক সময় একটা আউটরেজ দেখতে পাই, যেটা অনেক সময় সোসাইটিতে, যেমন ধরুন অনেক মানুষ একসঙ্গে দাঙ্গা হাঙ্গামা করছে, সেটা কিন্তু একদিনে হয় না। অনেক ছোট ছোট ঘটনা বা ক্লু, যেমন বাংলাদেশের যে রিসেন্ট ঘটনা, এই ঘটনাটা কিন্তু হঠাৎ করেই হয়নি। যদি আপনি ভালো হিস্ট্রি বা পলিটিক্স বোঝেন, তাহলে আপনি বুঝবেন যে এইরকম ঘটনা যখনই ইতিহাসে ঘটে, তার আগে থেকে অনেকগুলো ছোট ছোট সিমটমস সমাজের বিভিন্ন কর্নারে ঘটতে শুরু করে, এবং সেগুলো পাইল আপ হতে থাকে, মাল্টিপ্লাই হতে থাকে, তারপর হঠাৎ করে একটা ব্লাস্টের মতো হয়। আমাদের মাইন্ডের ক্ষেত্রেও তাই, অনেকগুলো ইনস্টিংক্টকে আমরা সাপ্রেস করে রেখে দিই, তারপর সেটা মাল্টিপ্লাই হয়ে হঠাৎ করে একটা ব্লাস্ট, একটা আউটরেজ, অনেক রেগে যায় আমরা, অনেক ভাঙচুর করি, অনেক বিকৃত বিহেভিয়ার করি, অ্যান্ড সো অন। সেটা এমনি এমনি হয় না। তো সেই ফিক্সেশন পয়েন্টগুলোকে আমাদেরকে ডিজলভ করতে হবে। এবং লাস্ট আমি একটা পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে কি, সাইকিক স্ট্রাকচারের সাথে হচ্ছে আমাদের যে সাইকোসেক্সুয়াল স্টেজেস, তার রিলেশন কি। আমাদের সাইকিক স্ট্রাকচারের মধ্যে ফ্রয়েড 3টে জিনিসের কথা বলেছে: ইগো, সুপার ইগো, আর হচ্ছে ইড। ওকে, এবং এটা ছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে পারসেপচুয়াল কনসাসনেস, যেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনি গিয়ে দেখতে পারেন। সেটা আমাদের মাইন্ডের
টোটাল স্ট্রাকচারটা কি সেটা সম্পর্কে সেখানে আলোচনা হয়। নাও এটা হচ্ছে সাবজেক্ট, যার মধ্যে সব ঘটনা ঘটছে, ইগো, ইড আর সুপার ইগোর মধ্যে। আর অন্যদিকে 5টা যে সাইকোসেক্সুয়াল স্টেজেস, সেটা হচ্ছে কি হোয়াট, মানে কি হচ্ছে, কিভাবে এই স্টেজ, এই সাইকিক স্ট্রাকচারটা গঠন হচ্ছে। এই যে স্ট্রাকচারটা ইগো, ইড, সুপার ইগো, পারসেপচুয়াল কনসাসনেস, আমাদের মনের যে সত্তা, আনকনসিয়াস মাইন্ড, ইগো, সুপার ইগো, এটা হচ্ছে কি মনের গঠন, স্ট্রাকচার, কার সাথে হচ্ছে, হু, সেই প্রশ্নটার উত্তর দিচ্ছে। সাইকোসেক্সুয়াল স্টেজে সেটা হচ্ছে হোয়াট, কি হচ্ছে সেটার উত্তর দিচ্ছে। আর ডিফেন্স মেকানিজম সেটা উত্তর দিচ্ছে কি কিভাবে হচ্ছে। ওকে, ডিফেন্স মেকানিজম এন্ড নিউরোটিক যে বিহেভিয়ার, কিভাবে হচ্ছে, কিভাবে সেই স্ট্রাকচারটা বাস্তবের সাথে ডিল করছে বা ইন্টারঅ্যাক্ট করছে, সেটার উত্তর কে দিচ্ছে? ডিফেন্স মেকানিজমের যে 13টা লিস্ট দেওয়া হয়েছে একটা ভিডিওতে, সেটা ইগো কিভাবে ডিল করে বাস্তবের সাথে। আর অন্যদিকে 5টা সাইকোসেক্সুয়াল স্টেজেস কি হচ্ছে সেই ইগোর সাথে, বাস্তব তার প্রতি কিভাবে রিলেট করছে সেটা সম্পর্কে হচ্ছে বলা হচ্ছে। আর এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, মানুষ, মাইন্ডের গঠন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো আশা করি বোঝা গেছে কেন আমাদের অ্যাডাল্ট লাইফে অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন অ্যান্ড সো অন, বিভিন্ন রকমের সিমটমস বা কনফ্লিক্ট তৈরি হয় একে অপরের সাথে, নিজের সাথে, আমাদের সেলফ ইমেজের সাথে। কারণ হচ্ছে আনরিজলভ ট্রমা বা আনরিজলভ কনফ্লিক্ট বা ফিক্সেশন পয়েন্টের জন্য, যেগুলোকে ডিসকভার করা এবং সেগুলোকে অ্যাওয়ারনেসে বা কনসিয়াস মাইন্ডে ইন্টিগ্রেট করার মাধ্যমে আমরা আমাদের ফিউচারটাকে সিকিউর করতে পারি। বাস্তবের এক্সটার্নাল ঘটনাকে শুধু এদিক ওদিক মুভ করানো বা সরানোর মাধ্যমে আমরা পুরোপুরি অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন বা বিভিন্ন রকমের ইলনেসের থেকে বেরিয়ে আসতে পারবো না, বরং আমরা হচ্ছে এই ফিক্সেশন পয়েন্টগুলোকে ডিজলভ করানোর মাধ্যমে আমরা সেটা করতে পারবো। এবং সেটাকে খুঁজে বের করা অতটা সহজ কাজ নয়, উইচ ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। ওকে, তো যদি আপনি পার্সোনাল কাউন্সিলিং বা পার্সোনাল মেন্টরশিপ করাতে চান, যদি আপনি আমার সঙ্গে কাজ করতে চান, তাহলে ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনি পার্সোনাল মেন্টরশিপ বলে মেসেজ করতে পারেন। সেখান থেকে আপনি আপনার লাইফের যে সমস্ত প্রবলেমস বা আপনার যে মেন্টাল লাইফ, মানসিক জীবনের যা সমস্ত ইস্যুস, সেটা সম্পর্কে যদি আপনি চান একটা কাউন্সিলিং করাতে, 3টে 4টে বা 5টা সেশন নিতে, যতটা সেটাকে ইমপ্রুভ করা যায়, অ্যাকচুয়ালি পুরোপুরি এটাকে ডিজলভ করার জন্য মিনিমাম কমপক্ষে 6 মাস থেকে 2-3 বছর সময় লাগে। বাট যদি আপনি কোনো একটা পার্টিকুলার বিষয় অনেক বেশি অ্যাংশিয়াস হয়ে থাকেন, তাহলে সেটাকে অল্প সময়ের মধ্যে 1-2 মাসের মধ্যেও ডিজলভ করানো সম্ভব। ওকে, তো যদি আপনি পার্সোনাল মেন্টরশিপ বা কাউন্সিলিং চান, যদি আপনি আমার সঙ্গে কাজ করতে চান, তাহলে আপনি ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে গিয়ে আপনি লিখতে পারেন পার্সোনাল কাউন্সিলিং বা পার্সোনাল মেন্টরশিপ। আর যদি আপনি আমাদের পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে চান, যেখানে আপনি আপনার লাইফটাকে একটা অ্যাম্বিশন দেবেন এবং সেটাকে প্রপারলি এক্সিকিউট করবেন, লাইফের সমস্ত অ্যাসপেক্টগুলোকে ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি আমাদের পারপাসফুল লিভিং কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।